অভিককে ঘরে খুঁজে এসে আনিকা দেখল সে কপালের উপর হাতের উল্টো পিঠ রেখে সোফায় হেলান দিয়ে বসে আছে। অনা আবিদ তার পাশে চুপচাপ বসে আছে। আনিকা এসে বলল, তোকে খুঁজছিলাম অভি। ছোট মা উঠে বসেছে। চাচ্চু বলছে ছোট মায়ের কাছ থেকে জেনে নি কি হয়েছে। তোকে বলতে পারে, কাউকে কিচ্ছু বলছে না। যাচ্ছি, তুমি যাও। সুজানা কোথায়? ছোট মার ঘরে? তোর ঘরে তো দেখলাম না। উনি চলে গিয়েছেন। কেন? ডিনার করার কথা ছিল না আমাদের সাথে? একা একা ছাড়লি কেন? আজব ব্যাপার অভি, ও মেয়ে মানুষ। বলে আনিকা ফোন লাগালো সুজানার ফোনে। অভি দেখ, ফোনও যাচ্ছে না। তুই কি করিস না? তোর ফোন থেকে কল দে। অভিকের ফোন নিতে গিয়ে আনিকা দেখলো ইতিমধ্যে কল যাচ্ছে সুজানার নাম্বারে, কিন্তু কেটে যাচ্ছে। আনিকা চিন্তিত বদনে তাকালো, বলল, কিছু কি হয়েছে? হুম। কি হয়েছে? সুজানাকে আমি প্রশ্ন করেছি উনি মায়ের সাথে তর্ক করেছেন কিনা, ব্যাস। তারপর একা একা বেরিয়ে গেল। তুই এভাবে জিজ্ঞেস করলি? হ্যাঁ। উনি এই জন্যই ফোন ধরছে না? হ্যাঁ। তুই একদম ভালো করিসনি এটা। কার দোষ কার ঘাড়ে চাপাচ্ছিস আমি জানি না, কিন্তু সুজানার সাথে তুই এটা ভালো করিসনি। অভিক কোনোই উড়তে রেখে দুহাত মুখ ঢেকে ঝুঁকে বসলো। আঞ্জুমা বেগম ডেকে বললেন তার বাবা ডাকছে। রাশেদা বেগমের সাথে বসে গল্প গুজব করছিল সাজিয়া বেগম। সুজানার ফোন আসেনি এখনো অব্দি। ওই বাড়িতে যেহেতু গিয়েছে সেহেতু চিন্তার তেমন কারণ নেই। সবাই যথেষ্ট স্নেহ করে সুজানাকে, কিন্তু মায়ের মন তারপরও শান্তি পাচ্ছে না। উনি ফোন হাতে নেবে তখনই কলিং বেল বেজে উঠল। সাজিয়া বেগম দরজা খুলে বললেন, বেরোনোর সময় ফোন দিতে বলেছিলাম না? পরক্ষণে মেয়ের চোখ মুখ দেখে হতভম্ব হয়ে গেলেন। মুখে হাত বুলিয়ে বললেন, ও মা, তোর কি হলো? কেঁদেছিস কেন? কি হয়েছে? কে কি করেছে? কিছু হয়নি আম্মা। না, তোর চোখ মুখ তো ফুলেছে। কিছু তো হয়েছে। কি হয়েছে আমাকে বল না। হ্যাঁ রে, মিশা কথাও বলতে পারিস না ভালো করে। কেন কেঁদেছিস? এই বাড়িতে কেউ কিছু বলেছে তোকে? আমার তেষ্টা পেয়েছে আম্মা, ঘরে যাই। ঘরে চলে গেল সুজানা। রাশেদা বেগম বলল, ওর কিছু তো হয়েছে, ধীরে সুস্থে জিজ্ঞেস কর, বকাঝকা করো না। আমি দেখি বাবু এলো কিনা। সুজানা ঘর থেকে আওয়াজ করলো, আম্মা জগে পানি নাই। হ্যাঁ, দিচ্ছি এক্ষুনি। সাজিয়া বেগম রান্নাঘরে যেতেই সায়েম এসে বলল, আম্মা, আবার কি হয়েছে? আমি জানি না, কিছু বলছে না। সর, ও পানি চেয়েছে। সায়েম সরে পড়তে সাজিয়া বেগম পানি নিয়ে ছুটলেন মেয়ের ঘরে। সুজানা ওড়না খুলে বিছানায় ছড়িয়ে রাখলো। সাজিয়া বেগম পানি বাড়িয়ে দিল। সুজানা পানি খেলো। উনি মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমাকে বলবি না কি হয়েছে? আমি তো মা, বলে দিলে হালকা লাগবে। কি হয়েছে? সুজানা পানি খেয়ে চেয়ে রইল মায়ের মুখের দিকে। বলবি না আমায়? ঝাপটে মায়ের গলা জড়িয়ে মুখ লুকালো সে। হুপিয়ে উঠে বলল, তুমি আমাকে বিশ্বাস করো আম্মা। মা হেসে উঠে চুলে হাত বুলিয়ে বললেন, পাগল মেয়ে, আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করি। কি হয়েছে বলবি তো? তুই আমার ঘরের প্রদীপ। তুই এভাবে কাঁদলে আমার তো ভালো লাগে না মা। প্রদীপ তো ছেলেরা হয়। মেয়েরাও হয়। ছেলেরা তো এক বাড়ির প্রদীপ হয়, আর মেয়েরা দুই বাড়ির প্রদীপ। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, দু বাড়িকেই মেয়েরা আলোকিত করে। এবার তো বল কি হয়েছে? নীলা ম্যাডামের ফোন নাম্বার চাচ্ছিল স্যারের আম্মা। আমি নাম্বারটা দিয়ে চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই দেখি আন্টি রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে। এ কি কাণ্ড! কি করে? নীলাকে তোদের স্যারের জন্য দেখছিল নাকি? আমি কি জানি, ওসবের খোঁজ আমি কেন রাখবো? আচ্ছা, তারপর কি হলো? অজ্ঞান হলো কিভাবে? আমি জানি না। ডক্টর বলছেন যেন উনি বেশি অতিরিক্ত উত্তেজনায় অজ্ঞান হয়ে গিয়েছে। স্যার আমাকে ডেকে বলল যে উনি নাকি অজ্ঞান হওয়ার আগে বলছিল আমি ওনার সাথে তর্ক করেছি, অপমান করেছি। আমি সত্যি এরকম করিনি আম্মা, তুমি বিশ্বাস করো। বলে সুজানা আবারও কান্নায় ভেঙে পড়ল। সাজিয়া বেগম মাথায় ধীরে ধীরে হাত বুলাতে বুলাতে বললেন, এর জন্য কাঁদতে হয় না সুজানা। তুই যখন কিছু বলিসনি তখন কাঁদছিস কেন? সুজানা আরো চেপে ধরল চোখ দুটো মায়ের কাঁধে, বলল, স্যার আমার সাথে কখনো এভাবে কথা বলেনি। আমি একটা কথা বলি তোকে। বলো। তোর স্যারের মায়ের সাথে
নীলা মনে হয় রেগে কথা বলেছে। কি বলছো আম্মা? তুই ভেবে দেখিসনি ওটা? দেখ, তুই নাম্বারটা দেখার পর উনি মনে হয় কল করেছিল। হ্যাঁ হতে পারে, কিন্তু ম্যাম অনেক মিষ্টভাষী। আম্মা কেন রেগে কথা বলবে? সেটা তো আমি জানি না, হয়তো সেখানে কিছু হয়েছে যেটা আমরা জানি না। হ্যাঁ এরকম হতে পারে, কিন্তু না জেনে তো এসব বলা যায় না আম্মা। আমি আমারটা বললাম, তুই কেন ওটার জন্য কষ্ট পাচ্ছিস? তোর স্যারও হয়তো জানে না, তাই তোকে বলেছে। না জেনে কেন আমাকে দোষারোপ করলো আম্মা? আমি আন্টিকে রীতিমতো ভয় পাই। কোন সাহসে তর্ক করতে যাব? এটা তো স্যারও জানতেন। আচ্ছা ঠিক আছে, তোর স্যার সত্যিটা জানলে তো বলতো না। না জেনে বললো কেন? পরের ওপর দোষ চাপানো খুব সহজ, তাই না? আহা মাস্টার মশাই ভারী অন্যায় করেছে। তুমি হাসছো কেন? হঠাৎ আমার মাস্টার মশাইকে মনে পড়ে গেল। তোমার মাস্টার মশাই আমার স্যার এক হলো? না এক না, এমনিই বললাম। তোমার মাস্টার মশাই তোমাকে কখনো অবিশ্বাস করেছে? অবিশ্বাসের প্রশ্নই আসে না, বিশ্বাস আছে বলেই তো তোদের আমার হাতে ছেড়ে গেল। অভিক মায়ের ঘরের দরজার কাছে কাছে গিয়ে মায়ের ফোপানির শব্দ শুনল। উনি ফোপাতে ফোপাতে স্বামীর কাছে নালিশ করছেন। তোমার ছেলের বউকে দ্রুত নিয়ে এসো। আমাকে এসব একদমই জড়াবে না। আমি কত কি ভেবে রেখেছি। আমার তো একটা মাত্র ছেলে, একটা মনের মতো ছেলের বউ কি আমি পেতে পারি না? সংসার সে করবে সালমা, আমাদের কি করার থাকতে পারে? তাহলে তাই করো, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, নীলা মেয়েটাকে মোটেও সংসারে গোছের মনে হয়নি। ও আমার অফিকে ডুবিয়ে মারবে বলে দিলাম। কথাবার্তা কি ছিঁড়ি। মার আমার মধ্যে কি ঝগড়া হয় না? আমরা কি কখনো কাউকে পাগল বলেছি? মেয়েটা আমাকে কি করে ওভাবে বলতে পারলো? বলে তিনি আবারও কান্নায় ভেঙে পড়লেন। আজিম সাহেব গ্লুকোজ ঢেলে গ্লাসের চামচ নাড়াতে নাড়াতে বললেন, এভাবে কাঁদতে থাকলে তো অবস্থা খারাপ হয়ে যাবে সালমা। অভিকে আসতে দাও, আমি এই বিষয়ে কথা বলবো। সালমা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছলেন, বললেন, সূচনা, মেয়েটা কি চলে গিয়েছে? হ্যাঁ বোধ হয়। আর তো দেখা গেল না ওকে। বলছি যে মেয়েটার সাথে খ্যাক খ্যাক করা বন্ধ করো। দেখলে তো আজ হাত পা মালিশ করেছে আনিকার সাথে সাথে। ওর মতে মেয়ে হয় না, বুঝলে? আমার যদি এরকম একটা পুতুল থাকতো সাজিয়ে রাখতাম। বালিশে হেলান দিয়ে চোখ বুঝলেন সালমা বেগম, আবারও ফুপিয়ে উঠলেন। আজিম সাহেব চশমা খুলে রাখতে অভিককে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, বাইরে দাঁড়িয়ে কেন অভি, ভেতরে এসো। সালমা বেগম শাড়ির আঁচলে গাল মুছলেন। অভিক ধীর পায়ে ঘরে প্রবেশ করলো। আজিম সাহেব বলল, তোমার মাকে শান্ত করানো যাচ্ছে না অভি, প্লিজ ডু সামথিং। অভিক চুপ করে বসে থাকলো। আজিম সাহেব বললেন, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি, তোমার মা ছেলে বসে থাকো। ঘরে অনা আবির ঢুকে এলো। হুড়োহুড়ি করে খাটে উঠে সালমা বেগমের পাশে গিয়ে বসলো। সালমা বেগম চোখ মুছে হাসার চেষ্টা করলেন। ওদের পেছন পেছন আনিকা ঘরে ঢুকে অভিককে দেখে সালমা বেগমের দিকে তাকালো। ও বলল, ছোট মা, তোমার ছেলে একটা মহান কাজ করেছে। সে আজকাল মহান মহান কাজ করছে। আগে আমারটা শোনো। তুমি কার কথা বলেছো আমি জানি না। তোমার ছেলে ভেবেছে তোমার সাথে সুজানার কিছু হয়েছে, তাই সে সুজানাকে কি না কি বলেছে। সুজানা অন্ধকারে বেরিয়ে গেছে, ফোন টোন সব বন্ধ। ওনার মা কি বলবেন এখন? সুজানা নিশ্চয়ই কষ্ট পেয়েছে। আজিম সাহেব আর সালমা বেগম স্তব্ধ হয়ে বসে রইল। আনিকা বাচ্চাদেরকে বলল, চলেন ভাত খাবেন। আনিকা ওদের নিয়ে চলে গেল। সালমা বেগম এখনো বিস্ময়ের রেশ কাটিয়ে উঠতে পারছে না। বললেন, বাহ, ওই মেয়ের দোষ থাকতে সূচনার ঘাড়ে দোষটা তুলে দিলে অফি। অভিক মায়ের দিকে সরাসরি তাকালো। চেহারা পুরোপুরি থপথপে, মেঘাচ্ছন্ন। নীলা মজুমদার সুজানের বস মা। কাজের প্রেক্ষিতে আমি কথা বলেছি, তাই তুমি ভেবে নিয়েছো ওর বাবা আছে, তুমি প্রস্তাব পাঠাবে। আমি একবারও বলেছি মা, কেন তুমি আগ বাড়িয়ে এটা করতে গেলে? তুই কাল হেসে খেলে কথা বলেছিলি না? বলেছিলাম, কিন্তু সেটা সুজানার সাথে। নীলা পরেই ফোনটা নিয়েছিল, তখন তুমি ফোনটা কেড়ে নিলে। তাহলে তুই যে আমাকে কোন একটা মেয়ের কথা বলেছিলি যাকে কিনা সূচনা চেনে? আবারও এই মেয়ে ওই মেয়ে করছো তুমি। এই মেয়ে ওই মেয়ে কিচ্ছু হয় না মা। এই মেয়েটাও সুজানা, ওই মেয়েটাও সুজানা। আমি সুজানার কথাই বলেছিলাম মা, তুমি উল্টাটা বুঝেছো। এখন আমি সুজানার কাছেই স্টুপিড হয়ে গেলাম।
সালমা বেগম আর আজিম সাহেব স্তব্ধ হয়ে চেয়ে রইলেন। বেডসাইড টেবিল থেকে ফোনটা নিয়ে সালমা বেগমের হাতে ধরিয়ে দিল অভিক। বলল, পারলে আমার হয়ে সুজানাকে সরি বলে দেবে। সালমা বেগম কি বলবে খুঁজে পেল না। অভিক বেরিয়ে গেল ঘর থেকে। আজিম সাহেব বসে পড়লেন স্ত্রীর পাশে, কপালে হাত দিয়ে বললেন, সালমা, তোমার ছেলের মনের কথা জানতে পেরেছো এবার? সালমা বেগম হাঁ করে চেয়ে রইলেন। ফোন কলের আওয়াজে ঘুম ছুটে গেল সুজানার। আজ সে ক্যাম্পাসে যায়নি। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি, চাকরিতে ছুটবে বলে। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় বিরক্ত হলো। ফোনটা তুলে দেখলো শান্তা আর মেহুল এক নাগারে অনেকগুলো ফোন দিয়েছে। সুজানা ব্যাক করতে যাবে তখনই আবারও শান্তার ফোন এলো। সুজানা রিসিভ করে কানে দিয়ে বলল, হ্যাঁ ভালো আছিস? হ্যাঁ, গলাটা কেমন যেন লাগছে। ঘুম থেকে উঠেছি তাই। শোন না, বলছিলাম যে অভিক স্যারের সাথে লাইব্রেরিতে দেখা হয়েছে আজ। উনি তোর কথা জানতে চাইলো। হুম। মানে আমি কি বলেছি শুনেছিস? হ্যাঁ। স্যার তোর কথা জানতে চাইলো। তোর সাথে সকালে কথা হয়েছিল কিনা জানতে চাইলো। হুম। কিছু কি হয়েছে সুজু? কি হবে, কিছু হয়নি। আচ্ছা রাখ, কাল দেখা হবে। স্যারের ব্যাপারে কিছু বলবি না? আমার কিছু বলার নেই। আচ্ছা, স্যার আরো একটা কথা বলেছে। বল। বলেছে ফ্রি হলে স্যারের মায়ের ফোনে একটা কল দিতে। হুম। এখনো তুই স্যারের ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছিস না? আচ্ছা এখন রাখ, তোকে রাতে এসে ফোন দিব। ওকে বাই। শান্তা ফোন রাখার পর সুজানা স্প্যাম কল লিস্ট চেক করে দেখলো। অনেকগুলো ফোন, আনিকা আরো 2-3টা অপরিচিত নাম্বারের। সুজানা জানে সে নাম্বারগুলো কার। সে চায়নি ওই বাড়িতে কারোর সাথে কথা বলতে। অফিসে যাওয়ার কিছু পরেই নীলাকে দেখলো সুজানা। ভারী ব্যস্ত পায়ে নিজের কামরায় প্রবেশ করতে দেখা গেছে নীলাকে। চেহারায় এতটুকু ক্লান্তির ছাপ নেই। সুজানার ডাক পড়ল কিছু পরেই। সুজানা যেতেই জানতে চাইলো, কালকের মিটিং কেমন হলো? সরি ম্যাম, কালকে ওই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে, তাই মিটিংটা হয়ে ওঠেনি। আমি রাজন ভাইকে বলে দিয়েছি সেটা। নীলা ফোন তুলে কাকে যেন ডেকে বলল। ভেতরে এসো তো। কিছু পরেই রাজন এলো, বলল, জি ম্যাম। ওনাদের সাথে আর কথা হয়েছে? হয়েছে, কিন্তু কিন্তু কি? কিন্তু সুজনা ডিল করতে চাইছেন না। ও বলছে ও অন্য কোম্পানির ব্র্যান্ড ডিজাইন নিয়ে কাজ করবে, এই কোম্পানির সাথে কাজ করবে না। নীলা প্রশ্ন সুযোগ দৃষ্টিতে তাকাতেই সুজানা মাথা নামিয়ে নিল। নীলা বলল, ওনারা তোমার সাথে পরিচিত, সেহেতু কাজ করতে আরো সুবিধা। আমি চাচ্ছি না। যদি খুব অসুবিধা না হয় তাহলে আমাকে অন্য কাজ দিন। কিন্তু আমি ওনাদের এখন কি বলবো? সুজানা চুপ করে থাকলো। নীলা বলল, ওকে তুমি যাও, আমি তোমাকে আপডেট জানাচ্ছি। নীলা পরপর কয়েকজনের সাথে কথা বলার পর সুজানাকে ডেকে নিল, বলল, তোমাকে মিটিং করার জন্য বাড়িতে যেতে হচ্ছে না, গুগল মিটে করতে পারো। আমি তোমার মেইলে লিংকটা পাঠিয়ে দিচ্ছি, আধ ঘন্টার মধ্যে জয়েন হয়ে যাও। আমি আসছি। সুজানা না বলার সুযোগ পেল না। আজ কার সাথে মিটিংটা হবে? সন্ধ্যা 7টা হতে হতে সুজানা মিটিংয়ে জয়েন করলো। যিনি জয়েন করলেন ওনার মেইলের নামটা সরি। সুজানা হেডফোন চেপে মনোযোগী হয়ে শুধালো, আসসালামু আলাইকুম, সুজানা আফ্রিদা ফ্রম অ্যানাটমি। ক্যান ইউ হিয়ার মি? টুকটুক শব্দ করে স্ক্রিনটা আলোকিত হয়ে উঠল। ব্ল্যাক হেডফোন পরা সৌম্য দর্শন লোকটাকে স্ক্রিনে দেখে আর চোখ তুলল না সুজানা। প্রশ্নের পর প্রশ্ন করেই গেল। ওপাশের ব্যক্তিটি প্রশ্নের পর প্রশ্ন শুনেই গেল। সুজানা কোনরূপ উত্তর না পেয়ে বলল, কোনরূপ উত্তর না পেলে মিটিংটা এক্ষুনি ক্লোজ করে দেওয়া হবে। মিটিংটা ক্লোজ হলে ফেস টু ফেস মিটিং করতে হবে। আপনি রাজি থাকলে আমি আরও কিছুক্ষণ চুপ করে থাকতে পারি। আপনিও মিটিংটা ক্লোজ করে নেক্সট মিটিংয়ের টাইমটা জানাতে পারেন। সুজানা এবার তাকালো না, কিবোর্ডের কাছে চোখ রেখে স্পষ্ট গলায় বলল, আপনাদের ব্র্যান্ড ডিজাইনের জন্য আপনাদের রিকোয়ারমেন্টগুলো বলুন এবং যাবতীয় ইনফোগুলো ডক্স ফাইল করে প্রদান করুন। আপনি উত্তর না দিলে আমি এখানেই মিটিংটা ক্লোজ করছি। ধন্যবাদ। সুজানা প্লিজ, মিটিং ক্লোজ করতেই পারেন, কিন্তু আমার ফোন নম্বরটা ব্ল্যাক লিস্ট থেকে তুলুন। এই রিকোয়েস্ট ইউ সুজানা, আপনাকে এত রেগে থাকা মানায় না। দুঃখিত, এটা আমার কাজের জায়গা, আমি আপনার কোনো অনুরোধ রাখতে পারছি না।
ঠুস করে স্ক্রিন থেকে অভিমানী মুখটা চলে যেতেই অভিক হেডফোন খুলে রকিং চেয়ারে হেলান দিয়ে বসলো। বন্ধ চোখ খুলে দেয়াল ঘড়িতে চোখ দিতেই সময় দেখলো 7:30 হয়নি এখনো। দ্রুত বেরিয়ে গেল সে বাড়ি থেকে। সুজানাকে আজ এমন মার দেবে না। সুজানা অফিস থেকে বের হতে না হতে কুকুরের পাল্লায় পড়ল। সেদিনের কুকুরটা আচ্ছা জ্বালাতো। কুকুরটা তাকে দেখে লাফাতে লাফাতে ঘেউ ঘেউ শুরু করলো। সুজানা দৌড় দিলে সেটাও দৌড় দেবে। সুজানা ভাবলো দোকান থেকে কিছু কিনে খাইয়ে তারপর সে গাড়িতে উঠে যাবে। যে ভাবা সেই কাজ। সুজানা দোকানের দিকে ছুটতে কুকুরটাও লেজ নেড়ে নেড়ে দোকানের কাছে ছুটলো। দোকান থেকে বন কিনে কুকুরটাকে খেতে দিল সুজানা। কুকুরটা গপাগপ খেয়ে লুটিয়ে পড়লো মাটিতে। সুজানা রাস্তা পার হওয়ার জন্য সুযোগ খুঁজলো। কুকুরটার পেছনে ছুটবে বলে মনে হয় না। সুজানা রাস্তা পার হয়ে যাওয়ার সাথে সাথে বিকট শব্দে মাথা ভনভনিয়ে উঠল তার। লোকজন একসাথে চেঁচিয়ে উঠল। সুজানা পেছনে ফিরে কিছু দেখার আগে মাথা ঝিমঝিম করে উঠল। কুকুরটাকে মালবাহী ট্রাক পিষে দিয়েছে একেবারে। সুজানাকে আশেপাশের মানুষ বলছে, আপা, এটা আপনার কুকুর নাকি? আপনার পিছনে পিছনে ছুটছিল, দেখে রাখবেন না। আজব মহিলা তো। সুজানা কিছু বলার ভাষা খুঁজে পেল না। তার পেট গুলাচ্ছে, মাথা ভন করছে। রক্তাক্ত রাস্তা আর আশেপাশের মানুষ দেখে মানুষের কথা থেকে বাঁচতে কোনো মতে আড়াল হতে চাচ্ছিল। অনেক মানুষ হাই হাই করছে। আজব, কুকুরটাকে নাকি তারা অনেকগুলো মাস ধরে দেখছে। এত ক্ষুধার্ত থাকতো কুকুরটা কেউ বাসি খাবার পর্যন্ত দিত না। আজ দরদ উতলে পড়ছে। সুজানার বমি পেল। সে গলগল করে বমি করে দিল রাস্তার পাশে এসে। আশেপাশের মানুষ নাক মুখ কুচকে নিয়ে গেল। কান দিয়ে ভো ভো ধোয়া বের হচ্ছে সুজানার। রাস্তায় বসে পড়বে, তখনই ভিড় ঠেলে সহায়তার হাত বাড়িয়ে দিল কেউ। হয়তো ভালোবেসে বাড়িয়ে দেওয়া থাকে সবসময়। সুজানা ধরে না, আজ ধরলো, তবে ভুলে, অসারে। অভিক তার ব্যাগটা তুলে নিল, গাড়িতে রেখে এলো সেটি। পানির বোতল এনে বলল, এখান থেকে সরে যাই। বমি করে ভাসিয়ে দিয়েছে, আবার পাশে বসে আছে। পছা মেয়ে, উঠুন। সুজানা তার গলার স্বর চিনতে পেরে চোখ তুলে চাইল। হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমার ব্যাগ। চুপ। কুকুরটার কি করে এই অবস্থা হয়েছে? সবাই আপনাকে দেখিয়ে দিচ্ছে কেন? সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে কুকুরটা। আমি বলেছি ওকে আমার পেছন পেছন রাস্তা পার হতে। আমার ব্যাগ কোথায়? এনে দিন, বাড়ি যাব। হোমা, আবার বমি পাচ্ছে। আমার সাথে আসুন, তারপর পানি খান, রিল্যাক্স লাগবে। না। আমি কখনো এই হাত শক্ত করে ধরতে চাই না, তাই বাধ্য করবেন না, উঠুন। সুজানা দাঁড়ালো। অভিক হাত ছেড়ে দিল। সুজানা বলল, আমি যেতে পারি। আসুন। আমি কোথায় যাচ্ছি আপনার সাথে? আমার ব্যাগ দিন, বাড়ি যাব। ভালো লাগছে না আমার কিছু। অভিক গাড়ির কাছাকাছি গিয়ে থামলো। গাড়িতে বসার জন্য সুজানাকে সিট দেখিয়ে দিল। সুজানা সিটে গিয়ে বসলো চুপচাপ। মাথা এলিয়ে দিয়ে বলল, আপনার গাড়ি নষ্ট করলে আবার নোংরা বলবেন না। আমার এখনো বমি পাচ্ছে। আমি আপনাকে নোংরা বলবো? বলার ক্ষমতা রাখেন বলেই বলছি। অভিক কাতর চোখে তাকালো। সুজানা মাথা এলিয়ে রেখেছে সিটে। অভিক বলল, আমার দশাও কুকুরটার মতোই হবে আপনি এরকম করতে থাকলে। সুজানা সাথে সাথে তাকালো, কপাল কুঁচকে। অভিক মাথা দুলিয়ে বলল, হুম। সুজানা কপাল চেপে ধরে বলল, আপনি আপনার স্টুডেন্টকে এত জ্বালাচ্ছেন কেন? কারণ আমার স্টুডেন্ট আমাকে রাতে ঘুমাতে দিচ্ছে না। কিছু আগের সেই মর্মান্তিক ঘটনা সুজানাকে দুর্বল করে দিয়েছে। ভেতরটা এখনো ধুকপুক করে কাঁপছে। কুকুরটা কাল থেকে আর তার পিছু লাগবে না। ভাবতে গেল কেমন অপরাধবোধ কাজ করছে। এখনো সে উষ্ণ রক্তের গন্ধ পাচ্ছে। কান দুটো দিয়ে বলতার আওয়াজ বেরোচ্ছে, কমছে আবার বাড়ছে। চোখ বন্ধ করে চুপটি করে রইল সে। পাশ দিয়ে চলে যাও মোটর সাইকেল থেকে পেট্রোলের গন্ধ এসে নাকে ঠেকতে গলগল করে বমি করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। অভিক তার ছটপটানি দেখে গাড়ি থেকে নেমে গিয়ে ঠান্ডা জাতীয় কিছু আনতে গিয়েছে। একটা জুস তার হাতে। সুজানাকে আবারও বমি করতে দেখে সে জুসের বোতল রেখে পানির বোতল নিয়ে এলো। বলল, এদিকে আসুন। এখানে বমির কি হলো আমি বুঝে পাচ্ছি না। আপনার শরীর বেশি খারাপ লাগছে? সুজানার বমি থামতে সে দুর্বল অবসন্ন চোখে চাইল। গাড়ির দরজা শক্ত করে ধরে নিভে আসা গলায় বলল, আপনার সাথে আমি কথা বলি না কাল থেকে।
এই অবস্থায়ও এসব কথা বলার হুঁশ আছে? সুজানা গাড়ির দরজা খুলে কোনো মতে বসে পড়ল। অভিক গাড়িতে বসে জুসের বোতল বাড়িয়ে দিয়ে বলল, ঠান্ডা আছে, খান, ভালো লাগবে। সুজানা নিল। বোতলের ছিপি খুলতে গিয়ে দেখলো হাতে ন্যূনতম শক্তিটুকু সে পাচ্ছে না। অভিক সিটবেল্ট টেনে পড়ার সময় দেখলো সুজানার ছিপিটা চেপে ধরে আছে, মাথায় এলিয়ে বসে আছে। সে বেল্ট পরে নিয়ে বোতল নিয়ে বলল, কুকুরটা মারা গিয়েছে, আপনি এত চিন্তা করে কি করবেন? বরঞ্চ অন্য প্রাণীদের দিকে নজর দিন সময় থাকতে। সুজানা চোখ বন্ধ করে রইল। অভিক ছিপি খুলতে খুলতে বলল, সিট বেল্ট পরুন, পড়ে যাবেন। সুজানা নাড়াচাড়া নেই। অভিক বলল, সুজানা। সুজানা চোখ মেলে তার দিকে চেয়ে আওয়াজ করলো। অভিক ছিপি খুলে তাকে ধরিয়ে দিল। সিট বেল্ট টেনে পরিয়ে সরে পড়ার সময় ভ্রু উঁচিয়ে সুজানাকে বলল, মনে মনে ভাবছেন এই স্টুপিড স্যারটাকে বমি করে বরবাদ করে দিলে কেমন হয়, তাই তো? সুজানা সুস্থ সবল থাকলে হয়তো হেসে উঠত, কিন্তু এখন সে ভ্রু কুচকে চেয়ে আছে। অভিক হেসে বলল, ওসব চিন্তা করে লাভ নেই, আমি অলরেডি বরবাদ হয়ে গেছি। আপনি আমাকে জাস্ট বরবাদ করে দিয়েছেন, আর বরবাদ করার কোনো ওয়ে নেই। সুজানার কপালের ভাঁজ আরো দ্বিগুণ হলো। বলল, আমি কিছু করিনি। আপনি আমার সাথে এত বকবক কেন করছেন? আমি আপনার কথা বলি না বলেছিলাম না? যেচে কেন কথা বলছেন? উফ, আপনার কারণে যেচে পড়ে আমাকে কথা বলতে হচ্ছে। আপনি যেচে পড়ে কথা বলুন, আমি আপনার মতো শুধু ভ্রু কুঁচকে তাকিয়ে থাকবো। ফোক। আচ্ছা ঠিক আছে, গাড়ি ছাড়ছি। আমার মনে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি সেদিন গিয়েছিলেন মেহুলের সাথে আমার বিয়ের সম্বন্ধ ভাঙতে, তাহলে অত সেজেগুজে গিয়েছিলেন কেন? সুজানা জুস খেতে খেতে হা করে তাকালো। অভিক ভ্রু নাচিয়ে বলল, কঠিন প্রশ্ন করলাম না? ফকির সেজে গেলে কেউ পছন্দ করে নাকি? অভিক গাড়ি ছাড়তে গিয়েও ছাড়লো না, আঙ্গুল দেখে বলল, ওয়েট ওয়েট, আপনি সেজে গুজে গিয়েছিলেন মেহুলের বদৌলতে আপনাকে পছন্দ করার জন্য? সুজানা চোখ বড় বড় করে তাকালো। সামনাসামনি মানুষ, মানুষকে এভাবে বলতে পারে নাকি উনি সারাক্ষণ সুজানাকে চেতানোর তালে থাকে? বলুন, চুপ করে গেলেন কেন? নিশ্চয়ই আমি সত্যি বলেছি। যদি সত্যি হয়ে থাকে তাহলে এটাও সত্যি, আপনার উদ্দেশ্য সফল হয়েছে। বাড়ি যাব। হ্যাঁ, অবশ্যই বাড়ি যাব। আপনাকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান আপাতত করছি না। সুজানা জুসটা খেতেই থাকলো। এত ভালো লাগছে খেতে, বমি বমি ভাবটা চলে গিয়েছে, পেটে ঠান্ডা পড়েছে। এখন পাশে বসা লোকটার বকর বকর গুলো ভালো লাগছে। অভিক গাড়ি ছেড়ে দিল, বলল, আপনাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। হুম। গাড়ি অন্য রাস্তায় ঢুকে পড়ায় সুজানা বলল, এই রাস্তা কেন? এই রাস্তা দিয়ে যাব না। আমি 3 নাম্বার গেটে যাচ্ছি। কেন? আপনি বাড়ি যাবেন বলেছেন তাই। আমার বাড়ি বলেছি, আপনার বাড়ি না। দোহাই লাগে আমাকে নামিয়ে দিন স্যার। আমাকে স্যার ডেকে অপমান করবেন না। হ, স্যার ডাকা মানে অপমান? আপনি স্যার ডাকা মানে অপমান। আমি যাব না ওই বাড়িতে। কার সাথে না কার সাথে আবার তর্ক করে বসি। যাব না মানে যাব না। কাল আমাকে মিথ্যে অপবাদ দিয়ে আবার কেন নিয়ে যাচ্ছেন? এখন নামিয়ে দিন। মেহুলের বদৌলতে যে আপনি ওই দিন সেগুন বাগিচায় এসেছিলেন সেটা কিন্তু এখনো কেউ জানে না। সুজানা মুখ ছোট করে চাইলো। অভিক ভয় দেখিয়ে বলল, আমি সবাইকে বলে দিতে পারি। সুজানা গাল ফুলিয়ে গাড়ির স্টিয়ারিং ধরে মোচড় দিতেই অভিক বলল, আরে করছেনটা কি? আমার বাড়ির দিক যাব। ননসেন্স, এরকম করে কেউ? সুজানা সিট বেল্ট খুলতে খুলতে বলল, আমি দরকার হলে লাফ দিব, তারপরেও আপনার বাড়িতে যাব না, অভিক বলল। এসেই পড়েছি, আর ঝাপটা ঝাপটি করে লাভ নেই। সুজানা স্টিয়ারিং ধরতে যেতেই অভিক ওর হাত চেপে ধরল স্টিয়ারিং সহ। ফিসফিসিয়ে বলল, আপনি চাইলে আপনাকে আমি গাড়ি চালানোটাও শিখিয়ে দিতে পারি, কিন্তু আমাকে যদি কথা দেন আপনি আর কারো বিয়ের সম্বন্ধ ভাঙতে যাবেন না। কারণ শুনেছি সেগুন বাগিচায় গেলেই মানুষ বরবাদ হয়ে যায়। সুজানা হাতটা নিয়ে নিতে চাইলো, তবে নিতে পারল না। বলল, এক মুহূর্ত থাকবো না আমি ওই বাড়িতে। কথা শুনিয়েছে, বেশ মনে আছে আমার। সরি বলেছি, বেশ মনে আছে আমার। মেইলের নাম পাল্টালে সরি বলা হয় না। আচ্ছা বলবো। কখন? সব কথা চুপি চুপি বলা যায় নাকি?
মানে? মানে পুরো পৃথিবীকে শুনিয়ে আপনাকে সরি বলবো। দরকার নেই। আমার দরকার আছে। গাড়ি বাড়ির গেট পেরিয়ে ঢুকে পড়ল। অভিক গাড়ি থেকে নেমে সুজানার দরজার পাশে এসে ঝুঁকে বলল, মাকে বলবো বরণ ঢালা নিয়ে আসার জন্য। আপনি খুব খারাপ। অভিক জোরে জুসের বোতলটা দিয়ে সুজানার নাকে বাড়ি মারল। বলল, আপনার রাগ টাগ থাকতেই পারে, কিন্তু আমার সাথে না, ঠিক আছে? নাকে ডগায় এত রাগ রাখা যাবে না। নাক পুরো কেটে ফেলে দেব। তো মানুষে তখন আপনাকে কি বলবে? বলবে নাক কাটার। বলে লজ্জা পেয়ে হেসে গালে হাত চেপে অপর দিকে ফিরে গেল সুজানা। অভিকও হেসে উঠল। সুজানা লজ্জায় অন্যদিকে ফিরে যাওয়ায় অভিক তার অমনোযোগী হওয়ার সুযোগ লুফে নিল। চট করে ফোনটা কেড়ে নিয়ে বলল, দ্রুত চলে আসুন, দেরি হলে মার একটাও মাটিতে পড়বে না সুজানা। সুজানা চমকে তাকালো। অভিক ততক্ষণে বাড়ির ভেতরে চলে গিয়েছে। ফোনটা ছাড়া সুজানা যেতে পারবে না। তাছাড়া সুজানার ফোনে অনেক গুরুত্বপূর্ণ কাজ করার আছে তার। পচা মেয়েটা ওখানে বাইরে দাঁড়িয়ে থাকুক, তার কি? অভিককে বাড়ি ফিরতে দেখে আনিকা বলল, এই তো অভি চলে এসেছে। হ্যাঁ রে, কোথায় গিয়েছিস? ছোট মাকে নাকি বলেছিস সুজানা আসবে আজ? কখন আসবে? অভিক দোতলার ঘরের উদ্দেশ্যে পা বাড়িয়ে বলল, বাইরে নিয়ে এসো। হ্যাঁ, বাইরে? তুই ওকে বাইরে দাঁড় করিয়ে চলে এসেছিস? অভিকের শেষ কথাটা শোনা গেল। আসতে না চাইলে আমি কি করব? মমতাজ বেগম ভ্রু কুচকে এতক্ষণ চুপচাপ কথা শুনছিলেন। অভিকের কথাটা শোনার পর বললেন, আহ, কি করে ভাইটা? বড় নাতবউ দেখো কোথায় সুজানা। হ্যাঁ দেখেছি দাদু। অনা আবিদ অভিকের মুখে শুনে সুজানাকে দেখার জন্য পড়ার ঘর থেকে চলে এসেছে নিচে। বমির গন্ধ যেন যাচ্ছে না। সুজানা নাকের কাছে ওড়না শুকলো। কোথাও গন্ধ নেই, কিন্তু তারপরও কেমন আষ্টে গন্ধ নাকে, রক্তের গন্ধ। কুকুরটার কথা মনে পড়ায় আবারও মন কেমন করে উঠল সুজানার। বেচারা সুজানাকে মনিব মানতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিল। সুজানা বিমর্ষ মুখে দাঁড়িয়ে চারপাশে তাকালো। বাগান থেকে ফুলের সুগন্ধ ভেসে আসছে। এখানে দাঁড়িয়ে থাকতে খারাপ লাগছে না। চারিদিকে কৃত্রিম আলোয় ফকফকা। কিছু দূরে গাড়িটা দাঁড় করানো। সুজানা বাড়ির ভেতর যাবে না নিচ থেকে। তার ফোনটাও নিয়ে চলে গেল। এখন সে আম্মাকে কি করে ফোন করবে? আম্মা তো চিন্তা করবে। তার ভাবনার সুতো ছিঁড়ে গেল দুটো বাচ্চার জাপটে ধরায়। তারা দুজন হাঁটু জড়িয়ে ধরে মুখ তুলে হেসে সুজানার দিকে তাকালো। সুজান! সুজানা ওদের সাথে মিষ্টি হাসলো। গালে হাত বুলিয়ে দূরে সরে বলল, আচ্ছা, এখন জড়িয়ে ধরা যাবে না, আমার মুখ হাত ধোয়া লাগবে। সুজানা? সুজানা ঘাড় ফিরিয়ে গলা কাত করে তাকালো, বলল, আপনার দেওর পাগল হয়ে গেছে জানেন? আনিকা চোখ বড় বড় করে চাইলো। সুজানা কখনো অভিকে তার দেওর বলে সম্বোধন করেনি। এটা সত্যি সুজানা তো, নাকি অভি রাত্রিরে কোথা থেকে ভূতটুত খুঁজে নিয়ে এসেছে? এভাবে তাকিয়ে দেখছেন কি? আমার ফোনটা এনে দিন স্যারের কাছ থেকে, আমাকে দ্রুত বাড়িতে ফিরতে হবে। না, আমি স্যার বলেছেন যখন, আপনি সত্যিই সুজানা? কি বলছেন? কিছু না, ভিতরে চলুন। কোথাও যাওয়া চলবে না যতক্ষণ না আমার দেওর কেন পাগল হয়েছে সেটা জানতে পারছি। সুজানা দুপা পিছিয়ে গিয়ে বলল, প্লিজ ম্যাডাম, জোর করবেন না, আমি সত্যি যেতে পারবো না। একদম না, আপনি আজকে আমাদের সাথে ডিনার করেই বাড়ি ফিরবেন। কোনো উহু টুহু চলছে না, চলুন। দরজার কাছে শাড়ি পরা কাউকে দেখতে সুজানা শুকনো ঢোক গিলল। আর বেশি বাড়াবাড়ি করলো না। সালমা বেগম সরু চোখে সুজানার দিকে চেয়ে রইল। সুজানা আনিকার পেছন পেছন গেল। আনিকা বলল, ছোট মা, সুজানা চলে যেতে চাচ্ছে, আমি জোর করে নিয়ে আসছি। সুজানা গলা নিচু করে সালাম দিয়ে চোখ নিচে নামিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। নিয়ে যাও ওকে। সুজানা বাড়ির ভেতরে প্রবেশ করতেই মমতাজ বেগম বললেন, তুমি নাকি আসতে চাইছো বোন, কি হয়েছে? তুমি কি ওই বাড়িতে কুটুম? এই বাড়ি তো তোমার পরিচিত, এত দ্বিধা কেন করো? সরি দাদু, আপনি ভালো আছেন তো? আল্লাহ ভালো রেখেছে। আঞ্জুমা বেগম এসে বললেন, সুজানা এসেছো শেষমেশ? জি আন্টি, ভালো আছেন? হ্যাঁ, তোমার বাড়িতে সবাই ভালো আছে? জি। তুমি দূরে দাঁড়িয়ে কেন বোন, কাছে এসো।
কি হয়েছে আপনার আজকে? কুকুরের ঘটনাটা খুলে বলতে সবাই আশ্চর্যজনিত চোখে তাকালো। আবিদ বলল, কুকুরটার জন্য খারাপ লাগছে? আপনি বমি করেছেন, তাই তো এত দুর্বল লাগছে। ওকে ঘরে নিয়ে যাও তো বৌমা। সুজানা মুখ হাত ধুয়ে ফেলো মা। সুজানা মাথা নাড়ালো। আনিকা তার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, আরে এসবের জন্য এমন করতে হয়? বমি কি আর কারো হয় না? আজব মেয়ে আপনি। কিন্তু আমার গন্ধ গন্ধ লাগছে সবকিছু। আরে কাপড় চেঞ্জ করে ফেলবেন, ব্যাস। এখানে আমি এখন আমার দেওরকে ডাকবো কিন্তু। ধুর, আপনিও ওনার মতো শুরু করেছেন। আনিকা হেসে উঠল। দরজায় ঠক ঠক শব্দ হয়। আনিকা দরজা খুলল, দেখলো আবিদ দাঁড়িয়ে আছে। আনিকা বলল, কি চাই আপনার? সুজানকে অভি ডাকে এখন। সুজানা বসে নেই। সুজান কাজ আছে। কোনো কাজ নেই। অভিককে গিয়ে বলেন সুজানা কোনো কাজ করবে না। সুজানা তোয়ালে হাতে ছুটে এলো, বলল, ওকে দিয়ে আমার ফোনটা নিয়ে আসতে পারেন কিনা দেখুন না। আবি শোনা, হুম। অভি সুজনের ফোন নিয়ে গেছে, আপনি ওটা নিয়ে আসুন। আচ্ছা। আবিদ মাথা দুলিয়ে দৌড়ে দৌড়ে যেতে যেতে বলল, অভি সুজানের ফোন দাও। সুজানার সাথে হাসলো আনিকা। সুজানাকে আগাগোড়া পরখ করে বলল, ও মা, শাড়িতে আপনাকে ভীষণ ভালো লাগছে। নাহিদের গায়ে হলুদের শাড়ি পরার ছবিটা আমার কাছেই আছে। গোসল করে ফেলেছি, কিন্তু আম্মুকে এখনো ফোন দিতে পারিনি। আমার ফোন থেকে বলে দেন, তার আগে আপনাকে শাড়িটা ঠিক করে পরিয়ে দিই। দরজা বন্ধ করে সুজানার শাড়ির কুচি ঠিক করে দিতে যেতেই দরজায় আবারও ঠোকা পড়ল। সুজানা বলল, আবিদ সাহেব এসেছেন বোধ হয়। আনিকা গিয়ে দরজা খুলে বলল, অভি ফোন দিয়েছে। পরক্ষণে অভিককে দেখে চমকালো সে। অভিক ঘরে উকি দিয়ে বলল, আমার ছাত্রী কোথায়? তোমার ছাত্রী এখন কোথাও যেতে পারবে না বাছা ধন। সুজানা ওর গলার আওয়াজ শুনে চমকে উঠে শাড়ি আঁচল টেনে নিয়ে আনিকার পেছনে লুকিয়ে পড়ল। অভিক চোখ শুরু করে তাকাতে সুজানা আরো সিটিয়ে গেল। আমি আপনাকে এনেছি কাজের জন্য। আপনি দেখছি সেজেগুজে লন্ডভন্ড হয়ে গেছেন, কি ব্যাপার? হ্যাঁ, কোথায় সেজেছি? চোখে সবসময় বেশি দেখেন, মুখে কিচ্ছু আটকায় না। তোমার ছাত্রী আজ কোথাও যাবে না, সো তুমি আসতে পারো। অভিক সাইড সরে সুজানাকে দেখার চেষ্টা করলো, বলল, আমার কথা আছে। কোনো কথা নেই। সুজানা সরে গেল পুরোপুরি। অভিক বলল, আমার ছাত্রীকে আমার ঘরে আসতে বলো, প্রচুর কাজ পড়ে আছে। তোমার কাজ করার জন্য বউ আনো, ছাত্রী নয়। বউ তো ওসব পরের কথা, পাঠিয়ে দাও, ঠিক আছে? অভিক চলেই যাচ্ছিল। আনিকা বলল, সুজানা বলেছে আমার দেওরের নাকি মাথা খারাপ হয়ে গেছে। তো আমি কি করব? ওসব দেওর টেওরের খবর আমি রাখি নাকি? দেওর মানে? তাকে থামতে দেখে আনিকা মুচকি হাসলো, ভ্রু নাচালো। অভিক স্তব্ধ হয়ে বলল, কে বলেছে? আপনার ছাত্রীই বলেছে আমার দেওরটারের নাকি মাথা গেছে। সুজানা লুকিয়ে থাকলো। অভিক বলল, তাকে পরে দেখে নিচ্ছি। বলেই চলে গেল সে। সুজানা বলল, কি বললেন ওনাকে? এখন আমাকে কত কি বলবে? আরে ও কি বলবে? আচ্ছা একটা কথা বলুন, ও সবার সাথে এমন মজা করে নাকি আপনার সাথেই করে? উনি সবার সাথেই গুনে গুনে কথা বলে, শুধু আমার সামনে এলে বকবকানি বেড়ে যায়। আমিও জানতাম উনি চুপচাপ, কিন্তু কি ভাবছেন? আমি যখন প্রথমেই বাড়িতে আসি সেদিন অভি আমার সাথে একটা কথাও বলেনি। বউ হয়ে আসার পরদিন দেখলাম নিজে থেকে এসে ভালো মন্দ জানতে চাচ্ছে, হেসে মেতে কথা বলছে। আমি জানতে চাইলাম ওই দিন কথা বললি না কেন? আমাকে বলল, আমি ভাইয়ের বউকে আপু ডাকবো ভেবে রেখেছিলাম, তুমি সেদিন বলছিলে না, তাই ডাকিনি, কথাও বলিনি। আর ও তো এখন আমার ছোট ভাই, সেজন্য দেওর শব্দটা চিনতে ওর দেরি হয়েছে। আপনাদের সম্পর্কগুলো খুব সুন্দর। আপনার সত্যিই ভালো লাগে সুজানা? আপনার বান্ধবীকে আপনি কিছু বলেননি? কোন বান্ধবী? মেহুল আর কি? ও না, বলিনি, কারণ ওকে আমি আমার ভাইয়ের বউ করব। আচ্ছা, সাইফ ওয়াহিদ? হুম। বাহ, তাহলে তো ভালোই।
যাই হোক, আপনি তো আমার ভাইয়ের বউ হতে যাচ্ছেন। আমিও খুব খুশি। আপনি সুন্দর করে দাঁড়ান, কয়েকটা ছবি তুলি। একদম গোলাপি রঙে, গোলাপির মতো লাগছে। হয়েছে, আর না, এসব ছবি কাউকে দেবেন না। ওটা পর কেউ না, আপনার হবু শাশুড়ি। আপনি কেমন মানুষ, একটু কথাও বলতে চান না? আপনি কথা বললে মামি অনেক খুশি হবে। আসলে আমি পড়ালেখা শেষ করে এসব ভাববো। আমাকে রোজ বলি ওসব সিরিয়াসলি নেবেন না প্লিজ। আরে, আপনাকে পড়ালেখা করতে বারণ করেছে কে? শেষ করুন, তারপর বিয়ে। তার আগে আপনার শাড়ির জন্য একটা ঠিক করে দিয়ে যাবেন। বেচারার বউ মিলছে না কোনো মতে। নিচে চলে আসুন। সুজানা মাথা দুলালো। আনিকা যাওয়ার সময় আরো একবার ঘুরে সুজানাকে দেখলো। সাজিয়া বেগমকে ফোন করে জানানো হয়েছে শুনে সুজানা স্বস্তি পেল। নিচে যেতে ওকে দেখে বৃদ্ধা বলে উঠলেন, ওমা, তোমাকে কি যে ভালো লাগছে বোন। আমার সব থ্রি পিসগুলো অনেক লুজ, সুজানার গায়ে হাঁটবে ওগুলো, তাই শাড়ি দিয়েছি। হ্যাঁ, সুজানা তো প্রথম দিন শাড়ি পরেই এসেছিল, শাড়িতে ওকে ভালোই লাগে। সুজানা মিষ্টি হেসে বৃদ্ধার পাশে গিয়ে বসলো, বলল, আপনার জর্দাগুলোর খুব সুগন্ধি। তুমি খেলে বসো, আমি পান বানিয়ে দেই। সালমা বেগম দূর থেকে ওর দিকে গোমরা মুখে চেয়ে আছে অনেকক্ষণ। খাওয়ার সময় হতেই সবাই খেতে বসলো। টেবিলে বাবা জেঠু আর বড় ভাইকে দেখে অভিকের কপালে ভাঁজ পড়ল। আশেপাশে তাকিয়ে দেখলো যে আর কেউ নেই। আনিকাকে ডেকে বলল, আর কেউ খাবে না? আর কি, তোরা বসে যা, বাচ্চাদের খাইয়ে দিয়েছি জোর করে। অভি, খেতে আয়। আসছি জেঠু। টেবিল ফাঁকা কেন আজকে? আমরা সবাই পরে খাবো তাই। সবাই বসে যাও। এত বড় টেবিল ফাঁকা কেমন দেখাচ্ছে না? দাদু, মার ছোট মাকে নিয়ে তুমিও বসে যাও। আরে না, আজকে সুজানা আছে না, আমরা সবাই একসাথে খাবো। সুজানা এসেছে? কই, আমরা তো দেখিনি। উনি উপরে আছেন বাচ্চাদের সাথে। বৃদ্ধা এলো ধীর পায়ে হেঁটে, বলল, আরও 5টা চেয়ার খালি আছে, আমরা সবাই মিলে বসে যাই। বৌমা, তোমরাও চলে এসো, নাতবউ সুজানাকে ডেকে নিয়ে এসো। আচ্ছা। সুজানা আসতে আজিম আর আজাদ সাহেবের সাথে টুকটাক কথা বলল। অভিক গোল গোল করে কাটা গাজরের দাঁত দিয়ে কাটতে কাটতে সুজানার দিকে তাকালো। সুজানা দেখার আগে চোখ সরিয়ে নিল। আজকে তার পেটের ক্ষুধার মতো চোখেরও ভারী তেষ্টা পেয়েছে। আঞ্জুমা বেগম টেবিলের সবকিছুর ওপর একবার চোখ বুলিয়ে বলল, আর কিছু কি বাদ পড়েছে? ছোট, তুই বসে যা। সালমা বেগম মুখ খুললেন অনেকক্ষণ পর। তুমি বসো, বাকিটা আমি আনছি। তুমি এই চেয়ারে এসে বসো মেয়ে। বৃদ্ধার পাশের চেয়ারটা দেখলো সুজানা। চেয়ারে বসার পরে সে ডান পাশের জনকে খেয়াল করলো। ইঁদুরের মতো গাজর কেটে যাচ্ছে কুটকুট করে। সালমা বেগম আর আনিকা সবাইকে বেড়ে দিয়ে নিজেরাও খেতে বসে গেল। সুজানার পাত ভরে গিয়েছে। অভিক যা পেরেছে তা দিয়ে তার প্লেট ভর্তি করে দিয়েছে। সালমা বেগম চোখ তুলে ঘন ঘন ছেলের কাণ্ড দেখছেন। সুজানা মিনমিন করে বলল, আর না। আর কি লাগবে? সুজানা আহত চোখে তাকালো। সবাই দেখলো অলরেডি তার প্লেট ভর্তি। আজিম সাহেব বললেন, অভি, স্টুডেন্টকে খাওয়ার টেবিলে ছাড় দিতে হয়। সবাই হাসলো মৃদু। বৃদ্ধা বললেন, আমার ভাইয়ের মতো এমন শিক্ষক আজকাল খুবই বিরল বোন। সুজানা মনে মনে বলল, ভালো না ছাই। সুজানা যে চেনে তার আসল রূপ কেউ কি জানে? অবশ্য চেনারই কথা। সে তো শুধুই সুজানার কাছে একটা খোলা খাতা আর উড়ু পাতার মতো। যখন ইচ্ছে খুলে পড়াও যায়, আবার যখন ইচ্ছে তখন উড়ু পাতা হয়ে ছোঁয়া যায়। সুজানা খাওয়া শেষ করে উঠতে না উঠতে আনিকা আবদার করে বসলো সুজানাকে থেকে যাওয়ার জন্য। যদিও সাজিয়া বেগমের কাছ থেকে বহু কষ্টে সে অনুমতি নিয়েছে। সুজানাও অনেক কাহিনীর পর থাকতে রাজি হলো। আনিকা ভীষণ খুশি। আজ সারা রাত গল্প করবে সুজানার সাথে। বরবাবুটাকে টাটা বলে দিয়েছে সে। আজ সে বউ ছাড়া থাকুক। অভিককে ঘরেও দেখলো না সুজানা। বারান্দায় উকি দিল। হালকা আলোয় বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখাটা ভারী সুন্দর এই জায়গা থেকে। সুজানা ভাবলো এখানে অপেক্ষা করবে। তাকে বিরতিহীনভাবে ডাকার পর কোথায় চলে গেল। সুজানা যখন আকাশ দেখতে মগ্ন হলো ঠিক তখনই আবির্ভাব হলো তার। সুজানার ভাবনার ছেদ ঘটিয়ে সে গলা খাকারি দিল।
আমার আকাশ বাতাসও দখল করা হয়ে গেছে। কারো নিজস্ব আকাশ থাকে বুঝি? থাকে, আমার নিজের একটা আকাশ আছে, নিজের একটা পাহাড়, একটা নদী, একটা সমুদ্র, একটা পৃথিবী আছে নিজের। ওসব দেখার জন্য খুবই পরিচ্ছন্ন একটা মনও ছিল আমার। তখনও আমি দেখতাম, এখন সেগুলো অন্য কেউ দেখে। কেন? কারণ আমি যেটা দিয়ে সেসব দেখতাম সেটাই দিয়ে ফেলেছি। সুজানা তার দিকে অপলক তাকালো, বিস্মিত নয়নজোড়া নিক্ষেপ করে। পিড়পিড়ে বাতাসের সাথে বিড়বিড় করে বলে উঠল, মাস্টার মশাই, আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি।